বহুদিন পর চলে এলাম আমাদের কার্শিয়াং আর সিটং ট্যুরে। সবাইকে স্বাগতম। তো বেড়াতে কার না ভালো লাগে, তাই তো বেড়ানো আর ভালো লাগাটা সবার সাথে শেয়ার করে নিতে আর এই সুন্দর স্মৃতিগুলোকে সারা জীবন ধরে রাখার জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। চলেছে কার্শিয়াংয়ের পথে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে। এটা ভেজ আর নন ভেজে বাবলি কোনটা খাচ্ছিস দেখি দেখা। বাবা ওরম করে খেতে নেই। পৌঁছে গেলাম এনজিপি জাংশনে। কার যেহেতু আগে থেকেই বুক করা ছিল, তাই খুব তাড়াতাড়ি আমরা ওখান থেকে কার্শিয়াংয়ের পথে রওনা দিলাম। কার্শিয়াং যাওয়ার পথে রাস্তায় এত সুন্দর চা বাগান দেখে আর আমরা থাকতে পারলাম না, সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। দেখি বাবলি, ঠান্ডা লেগেছে? মিষ্টির অবস্থা, বাবলি বলে কিছু করেনি, মিষ্টির অবস্থা। অবশেষে আমাদের কার্শিয়াংয়ে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। তখন বেলা প্রায় শেষ হয়ে এসেছে। কতদিন পর পাহাড় দেখছি। হ্যাঁ, এই জুতো পর, জুতো পর। আচ্ছা, আমি জুতো দিচ্ছি, দাঁড়া। তোমরা কি খাচ্ছ? চাউমিন, ম্যাগি। কি দিয়ে খাবে? যদিও আমরা শীতে এসেছি, তো বসন্ত ঋতুতে এখানে চারিদিকে পাহাড়ে সাদা অর্কিডের সমাহার দেখা যায়, তাই কার্শিয়াংকে সাদা অর্কিডের শহরও বলা হয়। মজা আছে। সূর্য ডুবে অন্ধকার ঘনাতেই চারিদিকে এক নির্জন নিস্তব্ধ পরিবেশ আর পাহাড়ে আলোর সমাহার, এত অপূর্ব। পরদিন সকালে খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল, আর বাইরে এসে দেখি পরিষ্কার আকাশে পাহাড়ের সূর্যোদয় দেখব সত্যি অনেক ভাগ্য করেই পাওয়া যায়। চলুন এখন আমি বলে দিই আমরা কোন হোমস্টেতে ছিলাম কার্শিয়াংয়ে। আমরা ছিলাম অতিথি গৃহ হোমস্টে। এটা আমরা অনলাইনে বুকিং করেছিলাম বাড়ি থেকে। আর এটা আমাদের রিজার্ভ করা গাড়ি। আমরা যেখানে যেখানে যাব গাড়িটাও সেখানেই যাবে, সেখানেই স্টে করবে। হোমস্টেতে ঢুকেই নিচে দুটো রুম আছে।
আর ইনি হলেন আমাদের ড্রাইভার। তো চলুন এবার সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাই। উপরে এখানে 3টে রুম আছে। আমরা একটা রুমে ছিলাম, মায়েরা একটা রুমে ছিল। সমস্ত ফেসিলিটি পাবেন আপনারা। আর দোতলার রুমগুলোতে থাকলে আর উপর থেকে চারিদিকে পাহাড়গুলোর প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে দেখে মন জুড়িয়ে যায়। আজ আমাদের সাইট সিনের প্রথম দিন। আর প্রথমেই আমরা চলে এলাম আই লাভ কার্শিয়াং। সত্যি এত অপূর্ব লাগছিল এখান থেকে এই কার্শিয়াং শহরটাকে। যদিও মন্দিরটা বন্ধ ছিল ওই টাইমে। এর পিছনে সুন্দর চা বাগান, আর সেখানে ফটো না তুলে কি থাকা যায়? এরপর আমরা চলে এলাম ডাউ হিল। এটা ডাউ হিলের গার্লস স্কুল, যেটা ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। এই স্কুলটি চারপাশে বিস্তীর্ণ সবুজ গাছপালা দ্বারা বেষ্টিত একটি সুন্দর পরিবেশের মাঝে দাঁড়িয়ে আছে। এই রাস্তায় নাকি অনেক ভূতেরও দেখা মেলে। এখান থেকে জাস্ট একটুখানি হাঁটা পথেই আমরা চলে এলাম ভিক্টোরিয়া বয়েজ স্কুল। ডাউ হিল গার্লস স্কুল এবং ভিক্টোরিয়া বয়েজ স্কুল উভয়ই রাজ্য সরকারের অধীনে কাজ করে। ঔপনিবেশিক যুগের অনুভূতি পেতে এবং এখান থেকে কিছু আশ্চর্যজনক দৃশ্য দেখার জন্য স্কুলগুলির মধ্যে দিয়ে ঘুরে আসুন, খুব ভালো লাগবে। এরপর গেলাম চিমনি গ্রাম বা চিমনি গাঁও, যেটা প্রায় ৭৮০০ ফুট উচ্চতায় অবস্থিত। কোন দিকে যাবে? ওপারে যাবে? এখানকার চারপাশে সবুজ বনভূমি আর বিস্তীর্ণ চা বাগান দর্শনার্থীদের মুগ্ধ করে। এমনকি এখান থেকে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘার দেখাও মিলতে পারে। দেখো আমরা অলরেডি মেঘের মধ্যে রয়েছি। এগুলো সব মেঘ রয়েছে, হালকা মেঘ বয়ে আছে। আরে মেনু মেনু তো খুব শীত লেগেছে তো। এই দেখো এখানকার গাছগুলো দেখো, সব পাইন গাছে ভরা। হ্যাঁ, এগুলো কার্শিয়াং থেকে অনেক ওপরে, দার্জিলিংয়ের ওপরে যা বললো আর কি, প্রায় টাইগার হিলের কাছাকাছি হাইট। চল এখানে বস, এখানে বস, বস।
এরপর চলে এলাম চিমনি পার্কে। চিমনি কার্শিয়াংয়ের ঔপনিবেশিক অতীতের একটি অবশিষ্টাংশ। কাঠামোটি মূলত একটি ইটের অগ্নিকুণ্ড। ঔপনিবেশিক যুগে ব্রিটিশ বাসিন্দাদের বাড়ির অংশ বলে মনে করা হয়। স্থানীয়রা প্রায়ই এই সাইটে একটি বাড়িতে বসবাসকারী একটি ব্রিটিশ পরিবারের গল্প উল্লেখ করে। পার্কটি প্রাণবন্ত ফুলে ভরা এবং বসার ব্যবস্থায় সজ্জিত একটি সুন্দর জায়গা। এখান থেকেই চলে এলাম আমরা পাইন ফরেস্টে। চারিদিকে উঁচু সারি সারি লম্বা লম্বা পাইন গাছ, দেখলে চোখ জুড়িয়ে যায়। তার সাথে একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা। কত লম্বা লম্বা এখান থেকে দেখ। এখানে নাকি রাতের বেলায় কেউ আসে না, কারণ বাঘের দেখাও মেলে। কত লম্বা লম্বা গাছ। এরপর হোমস্টেতে ফিরে সুন্দর একটা লাঞ্চের ব্যবস্থা ছিল। এরপর আমরা এলাম নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়ামটা দেখতে। সব থেকে ভালো ব্যাপার হলো আমাদের অতিথিগৃহ হোমস্টে থেকে দুটো সাইট সিন ছিল একদমই কাছে, মানে হাঁটা পথে। একদম আমাদের হোমস্টের সামনেই ছিল নেতাজি মিউজিয়াম, আর একটু হেঁটে 2 মিনিট হাঁটলেই হচ্ছে গীতা পাহাড় ভিউ পয়েন্ট। তাই আমরা এটা আগে দেখবো এবং এরপর যাবো গীতা পাহাড় ভিউ পয়েন্ট দেখতে। নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম হলো কার্শিয়াংয়ের একটি ঐতিহাসিক হাউস মিউজিয়াম, যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর নামে উৎসর্গ করা হয়েছে। জাদুঘরটি কার্শিয়াং শহর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। জাদুঘরে রূপান্তরিত হওয়ার আগে এটি ছিল সুভাষচন্দ্রের বড় ভাইয়ের বাড়ি, মানে শরৎচন্দ্র বসুর বাড়ি। জাদুঘরটি সুভাষচন্দ্র বসু মিউজিয়ামের নথি, ছবি এবং চিঠির মতো অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন এবং ব্যক্তিগত স্মৃতিচিহ্ন প্রদর্শন করে। 1936 সালে এখানেই নেতাজিকে 7 মাস আটকে রাখা হয়েছিল এবং এখানেই তিনি হরিপুরা কংগ্রেসের ঐতিহাসিক ভাষণটি তৈরি করেছিলেন। বোস পরিবার 1954 সাল পর্যন্ত এই বাড়িটি পরিদর্শন করেছিল। তারপর 40 বছরেরও বেশি সময় ধরে ভবনটি অবহেলায় পড়েছিল। 1996 সালে পশ্চিমবঙ্গ সরকার বাড়িটি অধিগ্রহণ করে এবং এটি নেতাজি ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের কাছে হস্তান্তর করে। এখানে নেতাজির দুর্লভ ছবি এবং চিঠি সহ একটি আকর্ষণীয় সংগ্রহ রয়েছে এবং সকাল 9:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত এটা খোলা থাকে। এরপর আমরা গেলাম গীতা পাহাড় ভিউ পয়েন্টে। যখন একটি পাহাড়ি শহর একটি জিনিস যা আপনি প্রচুর খুঁজে পাবেন, সেটা হচ্ছে ভিউ পয়েন্ট, যা পর্যটকদের আশেপাশে গাছপালা, গ্রামাঞ্চল, পর্বতশ্রেণী, সমভূমি, উপত্যকাগুলির একটা দুর্দান্ত দৃশ্য দেয়। কার্শিয়াংয়েও বেশ কয়েকটি মনোরম দৃষ্টিভঙ্গি রয়েছে গীতা পাহাড় ভিউ পয়েন্ট।
আমরা যখন গিয়েছিলাম পুরো মেঘে ঢাকা পাহাড়, কার্শিয়াংয়ে সাইট সিন শেষ। আর ফিরে এসে আমরা সন্ধ্যাবেলা একটু টায়ার্ড, তাই খুব ইচ্ছে হচ্ছিল বাড়িতে বসে রেস্ট নিতে, মানে রুমের মধ্যে। কিন্তু এই যে দুজন, ওরা কি আর রেস্ট নিতে দেয়? ওদের এনার্জি একদম ফুল। ঠান্ডার সন্ধ্যেতে বসে বসে গরম চায়ে চুমুক দিতে কার কার ভালো লাগে? আমার তো দারুণ লাগে। পরের দিন সকাল উঠে দেখলাম এত পুরো সব মেয়ে, পুরো মনে হচ্ছে যেন ঘরের ভিতরেই ঢুকে এসেছে। আর প্রচন্ড হাওয়া দিচ্ছে আর কাঁপানো ঠান্ডা। আজ আমরা এখান থেকে রওনা দেব শিটংয়ের পথে। তো সব কিছু একটু গুছিয়ে গেছে নিতে হবে। তো আজকে আসছি, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।